এমপি আনার হত্যা ঘটনা তদন্তে কলকাতা যাচ্ছে ডিবির প্রতিনিধি দল। সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপটি ৩ নম্বর সতর্ক সংকেত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা, সীমান্তে সতর্ক বিজিবি। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Abiba Finance Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নেভিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম। হত্যার আগে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকারীরা ব্ল্যাকমেইল করতে চেয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে এই কথা বলেন তিনি। হারুনুর রশিদ আরও বলেন, চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে তার বিভিন্ন ধরনের ছবিও তুলেছিল ঘাতকরা। তবে অজ্ঞান না ফেরার অর্থ আদায় করতে পারেনি। এর আগেও তাকে 2 বার হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল বলে দাবি করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি জানান, পুরো ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল একটি রোববার মধ্যে কলকাতায় যাচ্ছে। টাকা আদায় করা যায় কিনা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও 2 বার তারা প্ল্যান করেছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের নাটের গুরু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহিন। দীর্ঘদিন হত্যার ষড়যন্ত্রের পর সুযোগ বুঝে কলকাতায় তিনি হত্যা করা হয় আনারকে। ধোঁয়াছোঁয়ার বাইরে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক কে এই শাহিন, তার উত্তর খুঁজছেন ওয়ালিউল সাকিব। পশ্চিমবঙ্গের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে তোলপাড় শুরু হয় 2 দেশেই। ঘটনা তদন্তে যৌথভাবে কাজ শুরু করে 2 দেশের গোয়েন্দারা। আনারের মরদেহের খোঁজ পাওয়া না গেলেও তদন্তে উঠে এসেছে হত্যার নাটের গুরুর নাম। গোয়েন্দা তথ্য অনুযায়ী আখতারুজ্জামান ওরফে শাহিন হত্যার মূল পরিকল্পনাকারী। এমপি আনারের বন্ধু ছিলেন এই অভিযুক্ত। দীর্ঘদিন ধরে একসঙ্গে করছিলেন ব্যবসা। যুক্তরাষ্ট্র প্রবাসী মার্কিন নাগরিক শাহিনের বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক স্বর্ণচোরা কারবারি চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও। শাহিন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই। বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই থাকতেন তিনি। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ করেন কেউ কেউ। ওই একবার দেখেছি ভোট করেছে, এই দেখেছি, তাছাড়া ওনার তো আমি কোনোদিন দেখেও নি। সারা কখন আসে কখন যায় আমরা বলতে পারি না। ও তো থাকে হচ্ছে আমেরিকা, এইসব নিজস্ব বাংলা আছে এলাঙ্গি ইউনিয়ন, ওখানে ওঠে। সে সন্ত্রাস, সে এলাকার মাদক নিয়ে বিস্তারিত, সে এলাকায় তার ভোটের জন্য আসে, এসে দাঙ্গা ফ্যাসাদ করে সে চলে যায় প্রবাসী। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, হত্যা কলকাতায় হলেও ঢাকায় পরিকল্পনা করা হয়েছিল 2 থেকে 3 মাস আগেই। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাহিন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। সেলেস্তি রহমান কিংবা সেলে নিশকি, ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্যময়ী এই তরুণীর ভূমিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কে এই তরুণী, হত্যাকাণ্ডেই বা তার কি ভূমিকা ছিল, সেই সব প্রশ্নের উত্তর জানাবো মনিরুজ্জামানের রিপোর্টে। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্স নামে ট্রিপ্লেক্স ফ্ল্যাটে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন। ফ্ল্যাট ভাড়া নিতে সেলেস্তি রহমান নামের এক নারীকে ব্যবহার করেন শাহিন। তার গার্লফ্রেন্ড সেলেস্টি বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না।
আনারকে হত্যা পরিকল্পনার অংশ হিসেবে ৩০ এপ্রিল কলকাতায় যান আক্তারুজ্জামান শাহিন। সাথে ছিলেন বান্ধবী সেলেস্তি এবং আমানুল্লাহ। তারা সবাই ভাড়া ফ্ল্যাটে ওঠেন। ১৩ মে হত্যাকাণ্ড ঘটিয়ে ১৫ মে সেলেস্তি এবং আমানুল্লাহ একসাথে দেশে ফিরে আসেন। পরদিন তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল ৩০ তারিখ, এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে। টাঙ্গাইলের নাগরপুরের মেয়ে সেলেস্তি রহমানের বেড়ে ওঠা পুরান ঢাকায়, যিনি সেলেনিস্কি নামেও পরিচিত। মডেল হতে চাওয়া সেলেস্তি ওরফে সেলেনিস্কি বিত্তশালী আক্তারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে অন্ধকার জগতে আসেন। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে। বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2। এই বাসা। আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। আনার হত্যায় সেলেস্তি হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার হয়েছেন কিনা সেটি তদন্ত করছে গোয়েন্দারা। তদন্ত শেষে তাকে মামলার আসামি কিংবা প্রত্যক্ষদর্শী সাক্ষী করা হতে পারে। নারীকে দিয়ে হানি ট্র্যাপ করা হয়েছে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার, মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। সকালে নিহত এমপি আনারের বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা আনার হত্যার মূল আসামি আক্তারুজ্জামান শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি হত্যায় আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আয়তায় আনার দাবি জানান তারা। ১৩ মে কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নির্মমভাবে হত্যা করে লাশের টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিচ্ছিন্নভাবে ফেলে দেয় হত্যাকারীরা। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলেও যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছে হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন। দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ দেশের খবরে। এবার আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল এর রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার মধ্যরাতের দিকে রেমাল আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে। গভীর নিম্নচাপটির কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, যে কারণে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রোমালের শঙ্কায় উদ্বিগ্ন উপকূলীয় মানুষ। দুর্যোগ মোকাবেলায় পটুয়াখালী জেলায় ৭০৩টি সাইক্লোন সেন্টার, ৩৫টি মুজিব কিল্লা, ৭৩০ মেট্রিক টন চাল ও প্রায় ১০ লাখ নাগাদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। পায়রা বন্দরের আন্দারমানিক নদীর তীর থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি জাহিদ রিপন। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার প্রভাব এই মুহূর্তে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে পরিলক্ষিত হচ্ছে না বা কোনো দৃশ্যমান দেখা যাচ্ছে না। তবে নিম্নচাপের কারণে বা কুয়াকাটা সংলগ্ন যে বঙ্গোপসাগরটি রয়েছে সেটি বেশ উত্তাল হয়ে রয়েছে এবং আজ সকাল নাগাদ যে জোয়ার হয়েছে সেই জোয়ারে নদ নদীতে স্বাভাবিক পানির যে উচ্চতা থাকে তার থেকে ২-৩ ফুট উচ্চতায় জোয়ার হয়েছে এবং এই মুহূর্তে আসলে বাতাসের চাপ কিছুটা বাড়তি রয়েছে। উপকূল এবং উপকূল তীরবর্তী থেকে যারা যেসব নৌযান বা ট্রলার চলাচল করছে তাদেরকে সতর্ক থাকার জন্য আবহাওয়া অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আজকে এটি সকালে সভা হয়েছে, সেই সভা থেকে ৭০৩টি আশ্রয়কেন্দ্র, ৩৫টি মুজিব কিল্লাকে প্রস্তুত রাখা হয়েছে এবং আনসার, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং যে নৌবাহিনী রয়েছে তাদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। কোস্টগার্ড ইতিমধ্যেই সকাল থেকে যে বিভিন্ন যে নদ নদী এবং উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, নদ নদী এবং সাগরের উপকূল রয়েছে, সেখানে তারা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যাতে মানুষ আশ্রয় নিতে পারে সেজন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হয়েছে এবং দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তী সময়ে যে খাবার সংকট এবং সেটিও তারা প্রস্তুত রেখেছেন এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ৭৬টি মেডিকেল টিম এই মুহূর্তে প্রস্তুত রাখা হয়েছে।
নিম্নচাপের কতটা প্রভাব মোংলা বন্দরে, ঘূর্ণিঝড় মোকাবেলায় বা প্রস্তুতি কতটুকু? পশু নদীর পাড় থেকে বিস্তারিত জানিয়েছেন মোংলা প্রতিনিধি নিজামুদ্দিন। বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে এই ঘূর্ণিঝড় যদি রূপ নেয়, এ কারণে মোংলা সমুদ্র বন্দরকে ইতিমধ্যে ৩ নম্বর সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি এখনো পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। এদিকে যদি ঘূর্ণিঝড়টি মোংলার দিকে ধেয়ে আসে বা সুন্দরবন উপকূলীয় এলাকায় অতিক্রম করে, এর কারণে উপজেলা প্রশাসন ইতিমধ্যে 103টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। এছাড়া উপজেলা প্রশাসন, মোংলা পৌর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ তারা পৃথক পৃথক 3টি কন্ট্রোল রুম খুলেছে। এছাড়া এখন বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এখন পর্যন্ত বন্দরে যে সকল বাণিজ্যিক জাহাজগুলো অবস্থান করছে সেসব জাহাজে ইতিমধ্যে তারা সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে, যদি গভীর নিম্নচাপে যদি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে যাতে মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলো সাবধানে এবং থাকে এবং নিরাপদ থাকে, সেজন্য তারা ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ থেকে সতর্কবার্তা জারি করেছে। তবে এখনো পর্যন্ত মোংলার আবহাওয়া স্বাভাবিক রয়েছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে মানুষের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা, আতঙ্ক দেখা দিচ্ছে যে যদি এই ঝড়টি ঝড় হয় এবং ঝড়টি যদি মোংলা সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় অতিক্রম করে, তাহলে হয়তোবা সেই বয়াল ছিদরের মতো অবস্থা হতে পারে। তবে সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে যে মোংলার আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, মানুষের জনজীবন স্বাভাবিক রয়েছে এবং নৌযান চলাচল স্বাভাবিক আছে। এই ছিল মোংলা পশু নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ আবহাওয়া অবস্থা। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় বান্দরবন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত গত কয়েকদিনে ব্যাপক রূপ নেয় সীমান্তে ৪৫,০০০ রোহিঙ্গা জড়ো হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশের জন্য। শুক্রবার জাতিসংঘের এমন সতর্কতার পর নড়েচড়ে বসেছে বিজিবি। বান্দরবন ও কক্সবাজার সীমান্তে প্রায় ১০০ কিলোমিটারেরও বেশি জায়গায় সীমান্ত চৌকি ও স্থাপনাগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি দ্বিগুণ জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বান্দরবনের নাইকংছড়ি উপজেলার দোছরি সীমান্ত থেকে শুরু করে তুমরু ধুমধুম হয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পর্যন্ত এলাকায় বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বাড়ানো হয়েছে। দর্শকের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আরো যা থাকছে। টাঙ্গাইলে লরিতে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত। জিআই পণ্যের স্বীকৃতির অপেক্ষায় গোপালগঞ্জে ব্রোঞ্জের গহনা। আবারও আমন্ত্রণ দেশের খবরে। এবার উপজেলা নির্বাচনের খবর। শেষ মুহূর্তের প্রচারণায় সরগম উত্তরের জনপদ নীলফামারী। প্রার্থীরা অবিরাম ছুটছেন ভোটারদের কাছে। নীলফামারী ভোট পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। মামুন, আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের উপজেলা নির্বাচনে আপনি যেখানে আছেন সেখানে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ মেহরিন। আমাদের আসলে ৬টি উপজেলার মধ্যে ৫টির নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং আগামী ২৯ মে নীলফামারী সদর উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তা আসলে একেবারে শেষ মুহূর্তে, কারণ আপনি জানেন ২৯ তারিখ ভোট হলে নিয়ম অনুযায়ী তার 2 দিন আগে অর্থাৎ ২৭ মে মধ্যরাতে কিন্তু প্রচারণা শেষ হবে। আমরা যেমনটি দেখছি যে আসলে নীলফামারী সদর উপজেলার যে প্রার্থীরা মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আছেন 4 জন, ভাইস
ভাইস চেয়ারম্যান পদে আছেন 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আছেন 4 জন। এই মোট 13 জন প্রার্থী কিন্তু তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে হাটে বাজারে ছোট ছোট মিটিং করছেন, উঠান বৈঠক করছেন। তারা আসলে তাদের ভোটটা নিজের কাছে নিতে কিন্তু তাদের ম্যানেজ করার চেষ্টা করছেন বা বিভিন্নভাবে তাদেরকে প্ররোচিত করছেন। এদিকে একটু বিষয় বলে রাখি যে আসলে এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আনারস প্রতীকে আছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান এবং ঘোড়া প্রতীকে লড়ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী। এছাড়া 2 জন প্রার্থী আছেন জাতীয় পার্টি সমর্থিত জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং আরেকজন প্রার্থী হচ্ছেন জেলা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন। তো আসলে এই সদর উপজেলার 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট 141টি কেন্দ্রে 3,63,734 জন ভোটার তাদের প্রার্থী অর্থাৎ জনপ্রতিনিধি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। আমরা আসলে ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা যেমন চান যে আসলে যারা যোগ্য, যারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন সেরকম প্রার্থী বেছে নেন এবং এর পাশাপাশি ভোটারদের দাবি হচ্ছে যে তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন এমন একটি দাবি এসেছে। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। আসলে নীলফামারী হচ্ছে শান্তির জনপদ। এই এলাকাগুলোতে সাধারণত এই নির্বাচনকালীন সহিংসতা কম হয় এবং আমরাও দেখেছি তাদের কারো কোনো অভিযোগ নেই। প্রার্থীরা কিন্তু প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রচারণা করছেন তাদের কর্মী সমর্থকদের নিয়ে। তা আশা করা যাচ্ছে যে আগামী 29 মে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নীলফামারী সদর উপজেলাবাসী তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। তো নীলফামারী সদর উপজেলা থেকে ছিল আমার কাছে মেরিন। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 14 নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে আজ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই বিষয়ে বিস্তারিত জানাতে 14 নম্বর কূপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরোর প্রধান পীযূষ কান্তি আচার্য। হ্যাঁ, ধন্যবাদ নেহরিন। আপনি যেমনটি বলেছেন, আজ থেকে কিন্তু যুক্ত হচ্ছে এই 14 নম্বর কূপ থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস। আমি একটু বলে রাখতে চাই, এই 14 নম্বর যে কূপটি রয়েছে সেটি কিন্তু 2021 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই 14 নম্বর কূপটিকে ওয়ার্ক ওভারের আওতায় আনা হয়। যে এই তিতাস গ্যাস ক্ষেত্রের মোট কিন্তু 27টি কূপ রয়েছে, এর মধ্যে 23টি কূপ কিন্তু কূপ থেকে এখন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 392 মিলিয়ন ঘনফুট গ্যাস এই কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হয়। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই আজকের এই 14 নম্বর কূপ থেকে কিন্তু 12 মিলিয়ন ঘনফুট গ্যাস কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ সরকার এবং জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এই যে উদ্বোধন করবেন এবং উদ্বোধন করার পরেই কিন্তু এই যে গ্যাস যুক্ত হবে এই জাতীয় গ্রিডে। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে গত যে 55 বছরে কিন্তু এখানে প্রায় 5.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হয়েছে। এই 5.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হবার কারণে কিন্তু এখানে গ্যাসের চাপ কিছুটা কমে গিয়েছিল এবং এই গ্যাসের চাপ বৃদ্ধি করার জন্য কিন্তু অয়েল হেড বাল্ব এখানে কিন্তু কম্প্রেসারও কিন্তু স্থাপন করা হয়েছিল। এখানকার যে কর্তৃপক্ষ আমাকে যেমন জানিয়েছেন যে তিতাস গ্যাসের চাপ বাড়াতে এবং উৎপাদন বাড়াতে কিন্তু তারা ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন এবং আজকের যে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকারও কিন্তু কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করার পর গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর আত্রাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী এবাদুর রহমান। দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তার মুখপাত্র বলেন, শুক্রবার রাতে জয়সারা আব্বাসের মোড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তার ভাই ও কর্মী সমর্থকরা। এ সময় প্রতিদ্বন্দ্বী পিরিচের প্রার্থী মমতাজ বেগমের ছেলের নেতৃত্বে 10 থেকে 15 জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন প্রার্থী, তার ভাই শহীদুল ইসলাম শহীদ ও মনিরুজ্জামান রনি সহ 4 জন।
উন্নত চিকিৎসার জন্য শহীদ ও রনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই 8 জনকে আটক করে পুলিশ। এবার অন্যান্য প্রসঙ্গ। টাঙ্গাইলের কালিহাতীতে লবির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ড চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভোরে উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী একটি লরি পৌল এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক হেলপার নিহত হন। নিহত কাভার্ড ভ্যানের চালক আলমগীর হোসেনের বাড়ি যশোর জেলায়। হেলপারের পরিচয় জানা যায়নি। রসগোল্লার পরে জিআই পণ্যের স্বীকৃতির অপেক্ষায় গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা। মকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের ব্রোঞ্জের গয়নার তৈরি ঐতিহ্য শত বছরের। দেশের গণ্ডি পেরিয়েও রয়েছে যার কদর। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে মকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রাম। শত বছর ধরে বংশ পরম্পরায় ব্রোঞ্জের গয়না তৈরি করেন এই গ্রামের মানুষ। গড়ে উঠেছে গয়নার বাজারও। এখান থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে কারুকার্যময় সব গয়না। একসময় জলিরপাড়ের গয়না যেত ভারতের বাজারেও। ভারতের ব্যবসায়ীরা জলিরপাড়কে ছোট কলকাতা বলতেন। তবে তেমন সুদিন আর নেই। নানা সমস্যায় পূর্বপুরুষের পেশা ছেড়েছে অনেক পরিবার। জিআই পণ্যের স্বীকৃতি পেলে ফের দেশে বিদেশে সম্প্রসারিত হবে বাজার। সেজন্য সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রত্যাশা করেন কারিগররা। ঐতিহ্যবাহী শিল্পকে রক্ষার আপ্রাণ চেষ্টা তাদের। অনুমানে 100 বছর আগের ব্যবসা, আমার বাপ দাদারা করে আইছে, আমরাও করতেছি। গয়না যদি স্বীকৃতি পায় তাহলে আমাদের জন্য ভালো হবে, যাতে আমরা ভবিষ্যতে বেঁচে থাকতে পারবো। সরকার যদি একটু আমাদের দিক চাইতো তাহলে হয়তো আবার আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়নার জিআই স্বীকৃতি পেতে আনুষ্ঠানিক আবেদন করে রেখেছে জেলা প্রশাসন। শিল্পটিকে টিকিয়ে রাখতে কুটির শিল্প নগরী গড়ে তোলা এবং কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত সহ দরকারি সহযোগিতা করা হবে কারিগরদের। তো জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে বা আমরা আশা করব যে পাবে। শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও এটার চাহিদাটা তৈরি হবে। অটোমেটিকলি যখন চাহিদা তৈরি হবে তখন স্বাভাবিকভাবে একটা কর্মসংস্থান তৈরি হবে। তাদের একটা নগরী করে দিচ্ছি আমরা জায়গা দিয়ে, বিশেষ ব্যবস্থাপনায়, এবং তাদের বিশেষ ডিজাইন দিচ্ছি যাতে তাদের দেশে বিদেশে এই ব্রোঞ্জের তৈরি গহনার চাহিদা বৃদ্ধি পায়। বিশেষত্ব ও বৈশিষ্ট্যে অনন্য গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না। রসগোল্লার জিআই স্বীকৃতি পাওয়ার পর গয়না স্বীকৃতির অপেক্ষায় জেলাবাসী। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর আজ এ পর্যন্তই। ধন্যবাদ।